আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির সিলেবাসের তৃতীয় অধ্যায় ডাইনামিক ইকোনমিক্স অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই বিষয়টি নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করব। অবশ্যই পূর্ণভাবে আলোচনা করব, বেসিক কনসেপ্ট সহ আলোচনা করব। দেখো, এখানে বেসিক কনসেপ্টটা তুমি যদি না জানো তাহলে অঙ্কগুলো করতে অসুবিধা, 1 মার্কের প্রশ্ন নিয়েও ঝামেলা। তা আমরা বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আগে আইসে থিওরি বর্ণনামূলক, তারপর আসছে অঙ্ক। আগে বর্ণনামূলক ব্যাখ্যামূলক, তারপরে আসছে আমাদের গণিতের ভাষায়। তাহলে আমি বেশি কথা না বলে মূল কাজে চলে যাই। সমাকলনটি দেওয়া হয় কত শতকে, কত দশকে? এটি দেওয়া হয় সপ্তদশ শতকে, 16 থেকে 17-র ভিতরে। আর এটি দেন ব্রিটিশ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এবং জার্মান গণিতবিদ গটফ্রিড লিবনিজ। কাছাকাছি সময়ে তারা পরপরই কাছাকাছি সময়ে দেন ধারণাটা। প্রথম আইজ্যাক নিউটন এবং পরে লিবনিজ এই ধারণাটি দেন। দেখো, এর ভিতরে যে সমাকলন, তার ভিতরে একটা বিষয় আছে ডাইনামিক ইকোনমিক্স, গতীয় অর্থনীতি। গতীয় অর্থনীতি আসলে কি? দেখো, অর্থনৈতিক চলক সমূহ যখন সময় পথ আকারে প্রকাশ করা যায় তখন তাকে গতীয় অর্থনীতি বলে। যেমন আমি বলি, আমরা অর্থনৈতিক চলক বিষয়টি এখানে আসছে। অর্থনৈতিক চলকগুলো কি? আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি অর্থনৈতিক চলকগুলো কি। সেটা আছে প্রধান একটা চলক দাম, চাহিদা, যোগান, সঞ্চয়, মুনাফা, আয়, বিনিয়োগ, মূলধন, জনসংখ্যা, এগুলো সব অর্থনৈতিক চলক। এই অর্থনৈতিক চলকগুলোকে যদি সময়পাত আকারে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় গতীয় অর্থনীতি। গতীয় অর্থনীতির পরে আমাদের যে বিষয়টি আছে সমাকলন বা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কি? সমাকলনের সাথে থাকবে সমাকলক। সমাকলন আর সমাকলক প্রায় একই রকম, শব্দগুলো কিন্তু ভিন্ন জিনিস। সমাকলনটা আসলে কি? সমাকলন অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া। এখন আমি তোমাকে দেখাবো কিভাবে এটা বিপরীত প্রক্রিয়া হয়। তোমরা যেন টানবে না, স্কিপ করবে না, যাই হোক না টেনে দেখো, ভিডিওটা বুঝতে পারবে। শুরু করি। আমি দেখাবো সমাকলন অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া এবং সংজ্ঞাটা সহজে মনে রাখার কৌশল। আমি একটা সমীকরণ লিখলাম এখানে, 8x² + 10। এখন এই সমীকরণটার যদি আমি অন্তরীকরণ করি, ডি অন্তকরণ ডি ব্যবহার করাই, ওয়াই অধীন চলক উপরে, এক্স স্বাধীন চলক নিচে। এখন dx, ওয়ার মানটা আমরা এখানে তুলি 8x² + 10। অন্তকরণ একেবারে ভেঙে তছনছ করে অন্তর্করণ করব। আমরা যেন অন্তর্করণ নিয়মটা কি, পার্টটা আগে চলে আসে, তারপর এখানে যা আছে হুবহু তাই বসে যাবে, ইন্টু দিলাম আমি, তাই বসে যাবে, পারের সাথে 1 বিয়োগ হবে। এই যে প্লাস প্লাস হবে। 10 কি একটা ধ্রুবক? 10 একটি ধ্রুবক। আমরা জানি ধ্রুবকের অন্তর্করণ কি হয়? 0 হয়। এখন 2 আর 8 গুণ করো। 2 আর 8 গুণ করলে 8 দুগুণে কত? 16। এক্স এর পাওয়ার 2 - 1 1, পাওয়ার 1 দেওয়া লাগে না, সবসময় 1 থাকে, +0 0 দেওয়া লাগবে না। দেখো, এটি মূল অপেক্ষক। এই মূল অপেক্ষক থেকে অন্তর্করণ করে আমি এই অপেক্ষকটা পাইছি। এখানে দেখো একটা বিষয় মনে রাখবে, বিপরীত আমি দেখাবো সমাকলন অন্তর্করণের বিপরীত। এখানে 2 সবার আগে চলে এসে গুণ হলো, আর 2-র সাথে 1 বিয়োগ হলো। এখন এখান থেকে আমি যে অপেক্ষকটা পালাম, এই অপেক্ষক থেকে এই অপেক্ষকটা তৈরি করব, মূল অপেক্ষকটা তৈরি করব। কিভাবে? সমাকলন। তাহলে আমরা সমাকলনটা যদি এখানে লিখি, সমাকলনের সংকেত ইন্টিগ্রেশন। এই যে ইন্টিগ্রেশন চিহ্নটি ইংরেজি শব্দ সামেশনের প্রথম অক্ষর এস থেকে মূলত এই চিহ্নটি ব্যবহার করেন লিবনিজ, গণিতবিদ লিবনিজ মূলত এটি ইন্টিগ্রেশন চিহ্ন হিসেবে ব্যবহার করেন। এই ইন্টিগ্রেশন বা সমাকলনের আরও নাম আছে যোগজীকরণ, যোগজ, সমষ্টি, যোগফল, একই কথা নির্দেশ করে। দেখো, তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম আমরা। এখন এই যে এই অপেক্ষকটাকে আমি সমাকলন করব, তাহলে 16x 16x, ইন্টিগ্রেশনের জন্য আমার এখানে dx দিতে হবে। এই এক্সের সাপেক্ষে এটার পরিবর্তন, ডি পরিবর্তন নির্দেশ করে। এখন সমাকলনটা দেখো কী হবে, বিপরীত। এখানে পার কী হয়েছিল? বিয়োগ হয়েছিল, আর এখানে পার যোগ হবে, তাহলে 16x বসে যাবে,
পার সাথে 1 আছে, তার সাথে 1 যোগ হবে। দেখো এখানে বিয়োগ করেছে আর এখানে যোগ করতে হবে, আগেই যোগ করতে হবে অবশ্য। এবার সম্পূর্ণ পাওয়ারটা এখানে ভাগ হয়ে যাবে। আর এখানে কি হয়েছিল যে অন্তকরণ করার সময় পাওয়ারটা আগে এসে গুণ হয়েছিল, আর এখানে সম্পূর্ণ পাওয়ারটা যোগ করার পরে ভাগ হয়ে যাবে। আর সমাকলনের ধ্রুবক সি বসে, অনির্দিষ্ট সমাকলনের ধ্রুবক সি বসে। এই সিটা কেন বসে এটা নিয়ে আমি তোমাদের পরবর্তী একটা পাঠে আলোচনা করব। এখন দেখো এখানে 16x² 1 কত 2 প্লাস সি, আমি 16 যদি 2 দিয়ে ভাগ দিই 8x² প্লাস সি। লক্ষ্য করো এই যে অপেক্ষক দুইটা আমরা পালাম, এই যে অপেক্ষকটা পাইছি, এখন মিললেই কোনটা এই সি আর 10। কেন মিল থাকে না এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সমাকলনের ধ্রুবক সি ব্যবহার হয় কেন সেই অংশে, সেই লেকচারে আমি এটা আলোচনা করব। তারপর দেখো আমরা বলব মূল অপেক্ষক থেকে যে অপেক্ষক অন্তরীকরণ করে পাইছি সেই অপেক্ষকটা সমাকলন করে আমরা মূল অপেক্ষকটা পেয়ে গেছি। তাহলে সমাকলনের যদি আমি সংজ্ঞায়িত করি, কোনো অপেক্ষককে অন্তরীকরণ করলে যে অপেক্ষক পাওয়া যায় তা যে গাণিতিক পদ্ধতির সাহায্যে মূল অপেক্ষক পাওয়া যায় তা থেকে যে গাণিতিক পদ্ধতির সাহায্যে মূল অপেক্ষক পাওয়ার যে নিয়ম তাকে বলা হয় সমাকলন। তাহলে আমি যদি সংজ্ঞা দিই এভাবে, কোনো অপেক্ষকের অন্তরীকরণ করার ফলে যে অপেক্ষক পাওয়া যায় সেই অপেক্ষক যে নিয়মে বা যে গাণিতিক পদ্ধতিতে মূল অপেক্ষক পাওয়া যায় তাকে বলা হয় সমাকলন। তাহলে কোনো অপেক্ষকের অন্তরীকরণ করার ফলে যে ফল আমরা পাই সেই ফলকে যে গাণিতিক পদ্ধতিতে মূল অপেক্ষক নির্ণয় করা হয় তাকে বলা হয় সমাকলন। এখন সমাকলকটা কি? এই যে সমাকলন করে যেটা পাইছি না, এটা হচ্ছে সমাকলক। তাহলে সমাকলন করার ফলাফলটি হচ্ছে সমাকলক। আর সমাকলন এরপর আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা সমাকলন কয় প্রকার? 2 প্রকার। একটা নির্দিষ্ট সমাকলন আর একটি অনির্দিষ্ট সমাকলন। এই নির্দিষ্ট অনির্দিষ্ট সমাকলন নিয়ে আমি একটি আলোচনা করব। তারপরে ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলবে। তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।